নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সকাল থেকেই সূর্যদেবের যে প্রতাপ শুরু হচ্ছে, শুভ সকাল বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তবে হ্যাঁ ওই সকালটুকু মানে যে সময়টা শরণাগত হয় সেই সময়টুকু অন্তত একটু শুভ সকাল বলে মনে হয়। একটু একটু আবহাওয়াটা সহ্য করা যায়, তারপরে তো আর সহ্য করা যায় না। তো যাই হোক, আজকে দুটি কারণে বিশেষ দিন। প্রথম কারণটা হচ্ছে আজকে বিশ্ব হেরিটেজ দিবস, এই 18ই এপ্রিল। আর দ্বিতীয় কারণটা হলো বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষের প্রয়াণ ঘটেছিল আজকের তারিখে 1959 খ্রিস্টাব্দে। এবারে বলি বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 5ই বৈশাখ 1431, ইংরেজির 18ই এপ্রিল 2024, বৃহস্পতিবার। সূর্যোদয়ের সময় ভোর 5:18, সূর্যাস্তের সময় বিকেল 5:56। আজকে দশমী, নক্ষত্র অশ্লেষা। আজ জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 9:52 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এটা আপনারা জানেন, তার কারণ আজকে আপনাদের চিঠি পড়ারই দিন। আজকে আমার কোনো কাজ নেই, শুধু আপনাদের চিঠি পড়া ছাড়া। আমাদের চিঠির বিষয় ছিল ছোটবেলার চড়ক। কি যে সব মায়াময় চিঠি এসেছে না, কি সুন্দর সব চিঠি এসেছে আজকে। আপনারা তো শুনবেন, আপনারা বুঝতে পারবেন। চড়কের সঙ্গে এমন একটা ছোটবেলা, তার বিস্ময়, তার অবাক হয়ে যাওয়া, তার ভয়, এই সমস্ত যুক্ত হয়ে আছে। এটা একেবারে অপূর্ব। সেই সব চিঠি পড়বো, তার আগে একটা ভুল স্বীকার করে নি। আমার গিন্নি আমাকে খুব বকাবকি করেছেন। আমি বোধহয় পরশুই হবে, আরে কি ওই বাইরে দূরের কোনো একটা প্রসঙ্গে বা অন্য কোনো প্রসঙ্গে, আমার ঠিক খেয়াল হচ্ছে না এখন, বলেছিলাম যে ঢাকা থেকে লঞ্চে করে আমি চট্টগ্রামে গিয়েছিলাম। তা আমার গিন্নি আমাকে বললেন যে তুমি এরকম ভুলভাল রেডিওতে কথা বলো, আমরা তো ঢাকা থেকে বরিশাল গিয়েছিলাম লঞ্চে করে, ঠিক চট্টগ্রামে লঞ্চে করে যাওয়া যায় না। এই ভুলটা করে ফেলেছি। আমার গিন্নি আমাকে শুধরে দিয়েছেন এবং সেই পুরো ব্যাপারটা আমি আপনাদের জানালাম, ভুল স্বীকার করলাম। তাহলে এইবার চিঠিপত্র পড়া শুরু হোক। আজকের প্রথম যে চিঠিটি, সেটি লিখেছেন কে? সেটি লিখেছেন মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা, কলকাতা 60 থেকে। পড়ে শোনাবো মধুরিমা রায়ের চিঠি। তার আগে একটু গান শুনে নেব 92.7 বিগ FM এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। মায়া মারানন্দময়ে পিতা চিদানন্দময়, সদানন্দে থাকেন যথা, সে যে সদানন্দালয়। মায়া মারানন্দময়ে আনন্দ শিশির পানে, আনন্দ রবির করে, আনন্দ কুসুম ফোটে, আনন্দ গন্ধ বিতরে, আনন্দ সমীর লোটে, আনন্দ সুগন্ধ রসে বহে মন্দকে। মধুরিমা রায়ের চিঠি, বিষয় ছোটবেলার চড়ক। পড়ে শোনাই আপনাদের। আমাদের সবার প্রিয় সৌমিত্র দাদা, প্রথমেই আপনাকে নববর্ষে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
প্রীতি ও শুভেচ্ছা জানাই বিগ এফএম এর সকল কলাকুশলীকে। চিঠির বিষয় ছোটবেলার চড়ক। আমি বড় হয়েছি চন্দননগরে। আমাদের ওখানে তেমাথা বলে যে জায়গাটি আছে, সেখানে চার মাথার ঠিক মাঝখানে জিটি রোডের ওপর চড়কের খুঁটি পুঁতা হয়। বেশ মোটা ও অনেক উঁচু একটি শাল গাছের গুঁড়ি। চৈত্র সংক্রান্তির 1 মাস আগে থেকে শোনা যেত, এখনো যায়, বাবা মহাদেবের চরণে সেবা লাগে, চরণে। আমরা কিন্তু শুনেছি বাবা মহাদেবের চরণে সেবা লাগে, মহাদেব। এই ডাক ঘরের সামনে শুনলেই আমরা ছোটরা দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে চালের পাত্র থেকে চাল নিয়ে ভিক্ষে দিতাম। হ্যাঁ, ভিক্ষাই দিতাম। 1 মাস ধরে যারা সন্ন্যাস নিত, তারা বাড়ি বাড়ি ভিক্ষা করে মাটিতে শুয়ে সংযম পালন করত। পরনে থাকতো গেরুয়া বসন। অবশেষে সংক্রান্তির দিন পিঠে লোহার শিক গেঁথে বাঁশের সঙ্গে বেঁধে খুঁটির ওপর তুলে দুপাশে দুজনকে ঘোরানো হতো। ধীরে ধীরে ঘোরানোর গতি বাড়ানো হতো। এরকম বেশ কিছু সময় ঘোরানোর পর গতি কমিয়ে একজন একজন করে নামিয়ে আবার দুজনকে তোলা হতো। এইভাবেই চলতো সন্ধ্যা পর্যন্ত। রাস্তার দুধারে মেলার দোকান বসতো, ভাজাভুজির, মাটির পুতুলের, চুড়ির, কাঠের বারকোশ আর অনেক কিছুর। বাড়ির বড়রা দিনের আলো থাকতে থাকতেই মেলায় ঘুরিয়ে পুতুল টুতুল কিনে দিয়ে বাড়ি নিয়ে চলে আসতো। কোনোবার কাল বৈশাখী ঝড়ের কবলেও পড়তে হয়েছে। একটু বড় হবার পর আর যাইনি। বাড়িতে বসেই শুনতে পেতাম বাচ্চারা মেলা থেকে না বাঁশি বাজাতে বাজাতে ফিরছে। তবে চড়কের মেলাতে কেনা মাটির পুতুলগুলোর অযত্নে রং চটে গেলেও এখনো তারা আছে, আজ এত বড় হবার পরেও। এটি নমস্কারান্তে মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা, কলকাতা 60। ওইটা না আপনি এবারে মাস্টার স্ট্রোক দিয়েছেন। ওই যে চড়কের মেলায় কেনা মাটির পুতুলগুলো রং চটে গেছে কিন্তু এখনো আছে, এইটা না প্রায় চোখে জল এনে দেয় আর কি। এর পরের চিঠি পড়বো এবার। পরের চিঠিটি লিখেছেন শিপ্রা দে, দমদম থেকে। ফিরে আসছি সেই চিঠিতে, শিপ্রা দেবীর চিঠি। তার আগে একটু গান শুনে নিই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কল্যাণকারিণী সপ্ত নদী ভগিনী, আনন্দে ভরা তব তটভূমি মেলা, সাজানো সবুজ ছন্দে পুষ্পে ও গন্ধে, নবীন রূপে তেহেরি জীবনের খেলা। কল্যাণকারিণী সপ্ত নদী ভগিনী। তোমার কলতান সঞ্চারে প্রাণ, জীবনবাসীতে ওরা ওই সুর গান। তোমার কলতান সঞ্চারে প্রাণ, জীবনবাসীতে ওরা ওই সুর গান। শুনিতে পাই গো যেন পরাণ ভরিয়া, রবে যত দিন মোর ধরণীর পালা। তোমার শোভাতে যে যৌবন ঝরিছে, তোমার প্রবাহ যে বৈভব বহিছে। তোমার শোভাতে যে যৌবন ঝরিছে, তোমার প্রবাহ যে বৈভব বহিছে। তোমার যে করুণা ফুল দেয় ফোটায়, তাই দিয়ে ভরে নাম জীবনের ডালা। কল্যাণকারিণী সপ্ত নদী ভগিনী।
ছোটবেলার চড়ক, এবারের চিঠিটি লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন সেই চিঠি। আমি এমন একটা অঞ্চলে বড় হয়েছি যেখানে চড়কের মেলা বা নানা অনুষঙ্গর উপস্থিতি প্রায় ছিলই না, বরং বিভিন্ন দোকানের চৈত্র সেলের ভিড় ছিল প্রধান। বিশেষ করে প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে সব খদ্দেরদের চলে যাওয়ার পর দোকান ঝাঁট দেবার পালা চলতো। আমি আমাদের সেই পুরনো ঘরের বড় জানলার ধারে বসে বেশ গভীর রাত অবধি দোকানগুলো পরিষ্কার করা দেখতাম। যেহেতু বাজারের উপর বাড়ি, তাই ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের মূর্তি, কলা গাছ, ফুল মালা, শোলার ফুল পাতা এসব নিয়ে বাড়ি ফিরতেন। প্রত্যেকবার একই দৃশ্য, কিন্তু মনে হতো এরকম তো আগের বার দেখিনি। আমার ছোটবেলার চড়ক সেই জমজমাট জায়গাতে পরিচিত বা অপরিচিত ব্যবসায়ীদের পয়লা বৈশাখের হাল খাতার প্রস্তুতির দৃশ্যের অনুষঙ্গেই পালিত হতো। কিন্তু একবার চৈত্রের শেষ দিনে একটি সঙ্গীতের অনুষ্ঠান দেখবার সুযোগ হয়েছিল। সেদিনের মুখ্য শিল্পী ছিলেন অমর পাল। তখন তার বয়স প্রায় 70। সেদিন বেশ গরম, কালবৈশাখীর দেখা নেই, কিন্তু আমরা সেই অনন্য কণ্ঠের অধিকারী অমর পালের গান শোনবার জন্য উদ্গ্রীব। আমি তখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজমুখী। অমর পালের গান শোনবার উৎসাহ আমাদের প্রবল। পাজামা পাঞ্জাবি পরা, এক মাথা সাদা চুল অমর পাল প্রায় 1 ঘন্টা গান শুনিয়েছিলেন সেই সন্ধ্যায়। নানা রকমের লোকসঙ্গীতের নিবেদনে তিনি উজাড় করেছিলেন নিজেকে। সেদিন শেষ গান শিল্পী গেয়েছিলেন এ ভবসাগর রে। সে যে কি পরিবেশন তা যারা শুনেছিলাম তারাই জানি। আজ অমরপাল ভবসাগরের মায়া কাটিয়ে চলে গিয়েছেন দূরে। ছোটবেলার দিন কাটিয়ে আমি এখন রীতিমতো কর্তা ব্যক্তি। তবু আজও চড়কের কথা হলে মনে পড়ে সাদা চাদরের ওপর বসে অমর পাল হারমোনিয়াম নিয়ে গাইছেন, জল ভরিতে ঘাটে যাইও না, শুনো রাধে গো, কালার নয়ন পানে চাইও না। শ্রদ্ধেয় সৌমিত্রদা সহ শরণাগত সকল সদস্যদের জানাই বাংলা বছর 1431-এর শুভ কামনা। শ্রদ্ধাবনত সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35। খুব অন্য রকমের একটা অভিজ্ঞতার কথা বললেন। এটা চড়ক দেখার অভিজ্ঞতা নয়, কিন্তু একরকম করে আমাদের এই বিষয়ের সঙ্গে মিলে গেল এবং বড় মায়াময় হয়ে মিলে গেল। অনেক ধন্যবাদ আপনাকে সব্যসাচী বাবু। এবার একটু গান। গানের পরের যে চিঠিটি সেটি পড়ে শোনাবো আপনাদের। লিখেছেন লিপি মুখার্জি, চন্দননগর, হুগলি থেকে। লিপি মুখার্জির চিঠি চন্দননগর, হুগলি থেকে পড়ে শোনাচ্ছি আজকের এই বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। আপনাদের চিঠিপত্রের অনুষ্ঠান, বিষয় ছোটবেলার চড়ক। ভারী চমৎকার চমৎকার চিঠি এসেছে। এবার লিপি মুখার্জির চিঠি। পরম শ্রদ্ধেয় দাদাভাই, প্রথমেই জানাই আপনাকে শুভ নববর্ষের প্রণাম। আর আজ এই নববর্ষের দিনে সকলের মঙ্গল কামনা করে চিঠি শুরু করছি। এবারের খুব সুন্দর বিষয় ছোটবেলার চড়ক। পুরনো বছরের আমার বেশ কিছু চিঠি না পড়ার স্মৃতি ভুলে গিয়ে নতুন বছরে দাদা ভাইয়ের সুমধুর কণ্ঠে চিঠি শোনার আশা নিয়ে লিখছি। আমার ছোট থেকে বড় হয়ে যেখানে সেই শালকিয়ায় চৈত্র সংক্রান্তিতে চড়কের দিন থেকে 15 দিন ধর্মরাজ ঠাকুরের খুব ধুমধাম করে ঢাক ঢোল কাঁসর ঘন্টা বাজিয়ে পুজো হতো। মেলায় অনেক সন্ন্যাসীরা আসতেন। এই সন্ন্যাসীরা 1 মাস ধরে সূর্যোদয়ের আগে আর সূর্য অস্ত যাবার পর খাবার খেতেন। আবার চড়কের দিন একটি বাঁশের উপর আরেকটি সিঁদুর মাখানো কাঠ বেঁধে সন্ন্যাসীদের এক এক করে বেঁধে তাদের ঘোরানো হতো। তাদের হাতে থাকতো একটা বাতাসার ঠোঙা। তারা ঘোরার সাথে সাথে বাতাসা ছড়াতে থাকতেন। সেখানে গোটা মাঠ জুড়ে বিরাট মেলা বসতো। কত সুন্দর সুন্দর সাজের জিনিস, তালপাতার হাত পাখা, ফুচকা, আলু কাবলি, বাদাম ভাজা ইত্যাদি অনেক কিছু পসরা সাজিয়ে বসতো। আর এটা আমাদের বাড়ির খুব কাছে বলে আমি রোজই যেতাম 15 দিন ধরে। কিন্তু প্রতিদিনই মায়ের নির্দেশ মতো সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হতো। একদিন এক কাণ্ড হয়েছে। সেদিন বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম। আমি নাগরদোলা চাপতে খুব ভয় পেতাম। বন্ধুদের প্রবল জোরাজুরিতে উপর থেকে একদম নিচে নেমে যায় যে নাগরদোলনা, সেটাতে চেপেছিলাম। ব্যাস, নাগরদোলা কয়েকবার ঘুরতেই আমি জ্ঞান হারালাম।
তখন আমাকে নামিয়ে মেলার মাঠেই একটি বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে অনেক সেবা যত্ন করে জ্ঞান ফিরল। ইতিমধ্যে অনেকটা সন্ধে পেরিয়ে গেছে। আমার মা দাদু চিন্তায় খুঁজতে বেরিয়ে পড়েছে। তারপর বাড়ি গিয়ে সব বর্ণনা শুনে আমাকে এক প্রস্থ বকাঝকা চলল। ছোটবেলার স্মৃতিগুলি আজ যেন কোন অন্তরালে হারিয়ে গেছে। শরণাগত এ বিষয়ে চিঠি লিখতে গিয়ে ছোটবেলার একটা ছড়াও মনে পড়ে গেল। আমরা দুটি ভাই শিবের গাজন গাই। এর পরের দুটো লাইন আমি বলে দিই। একটি দুটি পয়সা পেলে মুড়ি কিনে খাই, কি তাই তো? যাই হোক, এইভাবেই শরণাগতর হাত ধরে ছোটবেলার স্মৃতি রোমন্থন করলাম। আজ সবার সুস্থতা কামনা করে আর আপনাকে নমস্কার জানিয়ে এখানে ইতি টানলাম। নমস্কার আনতে লিপি মুখার্জি, চন্দননগর, হুগলি। হ্যাঁ, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। খুব ভালো লাগলো চিঠি। কি ভালো লাগছে না চিঠিগুলো আজকে? খুব ভালো, খুব ভালো। ছোটবেলার মায়া মাখানো সব চিঠি। পরের চিঠিটি লিখেছেন সুহাস চক্রবর্তী। অনেক দিন পরে লিখেছেন চিঠি। সুহাস চক্রবর্তী, রিষড়া, হুগলি থেকে। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ছোটবেলার চড়ক নিয়ে আপনাদের চিঠি পড়ছি। এবারে যার চিঠি পড়ব তার নাম সুহাস চক্রবর্তী। সৌমিত্রবাবু, প্রথমে আপনাকে ও শরণাগত পরিবারের কলাকুশলীদের জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটবেলার চড়ক উৎসব সম্বন্ধে দু চার কথা লিখছি। চক্র কথা থেকে চড়ক কথাটি এসেছে। চক্র হলো সূর্যের রূপ, তাই বলা যায় চড়ক এক ধরনের সূর্য স্তুতি। আমার বাবার সাথে ছোটবেলায় চড়কের মেলা দেখতে গিয়েছি। মেলায় প্রচুর মানুষের সমাগম। বিভিন্ন রকমের পসরার সাথে মুখরোচক খাবারের দোকান সারিবদ্ধভাবে আছে। মেলায় ঘুরতে ঘুরতে বাবা নিয়ে এলেন একটি আলাদা জায়গায়। সেটি একটি বড় মাঠ। দেখলাম একটি বড় কাঠের খুঁটির উপরে আড়াআড়ি ভাবে লাগানো বাঁশের দুই প্রান্তে দুটি ছেলেকে কোমরে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছে। একটু পরেই দেখলাম তারা বনবন করে ঘুরছে। ওই দৃশ্য দেখে চোখ বন্ধ করে বাবাকে জড়িয়ে ধরলাম। মনে মনে ভাবলাম যে ওরা পড়ে যাবে না তো। তারপরে দেখলাম একটি লোক ওপর থেকে কাঁটা গাছে ঝাঁপ দিচ্ছে এবং ত্রিশূল ও বটির ওপর ঝাঁপিয়ে পড়ছে। এই দৃশ্য দেখে চিৎকার করে বাবাকে এই স্থান ত্যাগ করতে বললাম। আস্তে আস্তে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। বাবার কিনে দেওয়া বাদাম, পাঁপড় ও জিলিপি নিয়ে বাড়ি ফিরলাম। বর্তমানে ওই ধরনের চড়কের মেলা খুব একটা দেখা যায় না। ক্রমশ বিলুপ্ত হচ্ছে এই সংস্কৃতি ও ঐতিহ্য। তাই এখন মনে হয় আগের জীবনটাই খুব ভালো ছিল। তাই সময়ে সময়ে হারানো শৈশব ও কৈশোর জীবনে ফিরে যেতে ইচ্ছে করে। সেটা কোনো প্রকারেই সম্ভব নয়। তাই বলতে ইচ্ছে করে, হে ঈশ্বর, দাও ফিরিয়ে শৈশব, কৈশোর লহে জরা। ধন্যবাদ আনতে ইতি সুহাস চক্রবর্তী, রিষড়া, হুগলি। ভয় পেয়েছিলেন? ভয় তো পাওয়ারই কথা। চড়কের মেলায় যা সমস্ত হয়, মা, চড়কে যা সমস্ত হয় তাতে তো ভয় পাওয়ারই কথা, ঠিক। আর বাচ্চা ছেলে একটা, বেশ অনুভব করতে পারছি আপনাকে। এর পরের চিঠি লিখেছেন নন্দিতা সিনহা, ডাক্তার বাগান লেন, শ্রীরামপুর থেকে। ফিরে আসছি গানের পর। নন্দিতা সিনহার চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পড়ে শোনাচ্ছি আপনাদের চিঠি। প্রণম্য শরণাগত। রতন আর রতনের দাদা রিক্সা চালাতো। পাড়াতে আলাদাভাবে তাদের দিকে মনোযোগ দেবার সময় বা মানসিকতা কারোর ছিল না। কিন্তু চৈত্র মাস এলেই তারা দু ভাই আমাদের চোখে বিশিষ্ট হয়ে যেত। মাথা মুড়িয়ে গেরুয়া কাপড় পরে তারা গাজনের সন্ন্যাসী সাজত। ঝাঁপ চড়কের মেলাতে তারা পিঠে বড়শি বেঁধে বনবন করে ঘুরত, হর হর মহাদেব বলে চিৎকার করতে করতে। বাবার সঙ্গে আমরা তিন ভাই বোনে যেতাম সেই চড়কের মেলাতে। শেষ চৈত্রের খাঁ খাঁ নিরাবরণ রোদ্দুরে আমরা বেরিয়ে পড়তাম বাড়ি থেকে। আলপথ ভেঙে মেলায় যখন পৌঁছতাম তখন সর্বাঙ্গে ধুলোর আস্তরণ। ততক্ষণে রোদ্দুর যেন তার শরীরের ওপর একটা পাতলা শাড়ি জড়িয়ে নিয়েছে। চারপাশে অসংখ্য দোকান, জিলিপি আর বড় বড় পাঁপড় ভাজার দোকান আমাদের নজর কেড়ে নিত প্রথমেই।
কিন্তু নাগরদোলা, ম্যাজিক, ছবি তোলার দোকান, হাত দেখার জ্যোতিষী, খেলনাবাটি, কাঁচের চুড়ি, এসব অমোঘ আকর্ষণকে পিছনে ফেলে দিত তারা। ওই যারা পিঠে বড়শি বেঁধে ঘুরছে, পিঠ থেকে গলগল করে রক্ত গড়িয়ে পড়ছে দেখে ভয়ে আমরা 3 ভাই বোনের চোখ বন্ধ করে ফেলতাম, মুখ গুঁজতাম বাবার পিঠে। রতনদের ঘোরা শেষ হলে বাবা আস্তে আস্তে আমাদের হাত ছাড়িয়ে ওদের কাছে এগিয়ে যেতেন, আর আমরা হারিয়ে যাবার ভয়ে একে অপরের হাত জাপটে দাঁড়িয়ে থাকতাম। মেলার জনস্রোত আমাদের ভাসিয়ে নিতে পারত না। আমাদের বরাদ্দ থাকতো একটা করে টাকা, নিজেকে মনে হতো রাজার মতো, সেই দিয়ে যেন সব কিনতে পারি। বাবা সংসারের টুকিটাকি জিনিস কিনতেন, আমরা চুড়ি, দাদা মাউতার গান এইসব কিনে রঙিন কাঠি আইসক্রিম খেতে খেতে বাড়ি পথ ধরতাম। মেলার কলরব ক্রমশ দূরে যেতে যেতে মিলিয়ে যেত। চৈত্র সংক্রান্তির শেষ বিকেলে চোখ বুঝলেই আজও যেন দেখতে পাই রতন আর রতনের দাদা পিঠে বড়শি বেঁধে ঘুরছে, আর গড়িয়ে আসা রক্তে উজ্জ্বল হয়ে ফুটে আছে তাদের বিশ্বাস আর আমাদের বাংলার লোক সংস্কৃতি। নমস্কার নেবেন ভাই। নন্দিতা সিনহা, ডাক্তার বাগান লেন, শ্রীরামপুর, হুগলি। খুব ভালো চিঠি, খুব ভালো চিঠি, দারুণ চিঠি। অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটা ছবি তৈরি করে দেওয়ার জন্য। এর পরের চিঠি পড়ব গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠিটি লিখেছেন শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া, পূর্বপাড়া থেকে। শরণাগত অনুষ্ঠানে বৃহস্পতিবারের শরণাগত, আপনাদের চিঠির শরণাগত। ছোটবেলার চড়ক নিয়ে ভারী মায়াময় সব চিঠি লিখছেন আপনারা। এখন যে চিঠিটি পড়ে শোনাবো সেই চিঠিটি লিখেছেন শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া, পূর্বপাড়া থেকে। পড়ে শোনাই সেই চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, স্মৃতির সিন্দুক থেকে আবারও রূপালী সোনালী কত ভ্রমরা বের হয়ে মনকে নিয়ে গেল সেই প্রাইমারি স্কুলের গণ্ডিতে। ঠাকুমার হাত ধরে ভাই বোনদের দল শিবতলার মাঠে চড়কের মেলা দেখতে গিয়েছিলাম। শিব মন্দিরের সামনেই ছিল বটগাছ যুক্ত স্বচ্ছ জলের এক বড় পুকুর। কথিত আছে এই পুকুরে ব্রাহ্ম মুহূর্তে শিব ঠাকুর স্নান করেন। হঠাৎ হইচই পড়ে গেল, এবারে কাঁটা ঝাঁপ হবে। এই কাঁটাযুক্ত গাছটির নাম বুজ গাছ। অনেক দূরের এক গ্রাম থেকে সন্ন্যাস নেওয়া লোকেরা এই বুজ গাছের ডালগুলো সংগ্রহ করে মন্দিরের মাঠের এক কোনায় স্তূপাকৃত করে রাখে। মূল সন্ন্যাসী একজন অন্য সব সন্ন্যাস গ্রহণ করা ব্যক্তিদের 2 বাহু ধরে অনেকটা উঁচু থেকে এই স্তূপীকৃত করা কাঁটার মধ্যে ফেলে দিত। ঠাকুরের কৃপায় তারা সকলেই অক্ষত থাকত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর সাহসের অভাবে চোখ বন্ধ করে ফেলতাম। একটু পরে চোখ খুলে দেখতাম সামনে দাঁড়িয়ে আছে জ্যান্ত শিবকালী। খুব আশ্চর্যান্বিত চোখের চাউনি নিরীক্ষণ করে ঠাকুমা বললেন, ওরা সত্যিকারের ঠাকুর নয়, ওরা ঠাকুর সেজেছে। এরপর দৃষ্টি আকর্ষণ করলো রং বেরঙের মাটির পুতুল। কিনে ফেললাম পাখির পিঠ ফুটো করা পয়সা জমানোর ঘট, ঘাড় নাড়ালো বুড়ো দাদু, দোল খাওয়া টিয়া পাখি, আর কিনলাম লাল রঙের নিশ্চল প্লাস্টিকের ঘড়ি। আহা হা হা, ছোটবেলাটা ফিরিয়ে দিলেন। সেই ঘড়ি হাতে বেঁধে যে আনন্দ পেয়েছিলাম, আজ নামি দামি ঘড়ির কাছে সেই নিশ্চল ঘড়ির আনন্দ বড়ই দুর্বল। এর মধ্যে নাকে আসে বিভিন্ন রকমের ভাজা খাবারের গন্ধ। বড় বড় পাঁপড় ভাজা, খোলা শুদ্ধ বাদাম ভাজা, জিলিপি, গজা। কাকে ফেলে কাকে খাই, এ বড় বিষম জ্বালা। চোখে পড়লো হাওয়াই মিঠাই। এটা খেয়ে ঠোঁট জিভ সব লাল করে ফেলতাম। গ্রাম বাংলার মেলার এইসব খাবারের মৃত্যু ঘটিয়ে আজ জায়গা পেয়েছে নানান ধরনের ফাস্ট ফুড। আমাদের ছোটবেলায় ছিল কাঠের নাগরদোলা। আমি দেখা মাত্রই সকলের নিষেধ সত্ত্বেও ঝপ করে বসে পড়লাম নাগরদোলার একটা বাক্সে। যেই মাত্র দুপাক ঘুরিয়েছে অমনি গলা ফাটানো চিৎকার, কাকু থামাও, মামা থামাও। অনেক কষ্টে নাগরদোলা ঘোরানো বন্ধ করা হলো। এরপর বাড়িতে আসার পর যে পরিমাণে মায়ের কাছে উত্তম মধ্যম পিঠে পড়েছিল, তাতে চিরকালের জন্য প্রতিজ্ঞা করেছিলাম আর কখনো নাগরদোলায় চড়বো না। সেদিনের এই বিভৎস নাগরদোলাটা আমার চড়কের মেলার আনন্দটাকে ফিকে করে দিয়েছিল।
দাদা, আপনি যে আবারও স্মৃতির খনি থেকে এই বয়সে ছোটবেলার চড়কের মেলার ঘটনা মনে করিয়ে দিলেন, তাতে কিছু সময়ের জন্য মনটা উত্তপ্ত ভূমিতে বৃষ্টি পড়ে মাটির যে সোঁদা গন্ধে মনটা আনন্দে বিভোর হয়ে ওঠে। আমারও তাই হলো। দাদা, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই চিঠিটা পোস্ট করার সময় পুরাতন বছর শেষ হয়ে নতুন বছর শুরু হলো, তাই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। পুরাতন বছরে প্রাপ্ত বিষয় ভিত্তিক চিঠি লেখার ঝাঁপি আজ বন্ধ করলাম। দাদা, আপনারও সকল কলাকুশলী বৃন্দ ও শ্রোতা বন্ধুদের কুশল কামনায় শ্রদ্ধাপূর্ণ নমস্কারান্তে শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া, পূর্বপাড়া। খুব ভালো চিঠি, খুব চমৎকার, একবারে পুরো ছবিটা তৈরি হয়ে ওঠে। এবং দেখুন, সকলেই চড়কের কথা লিখেছেন, কিন্তু আমার কিনা মনে হচ্ছে প্রত্যেকের চিঠি পরস্পরের থেকে আলাদা। এর পরের চিঠি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া থেকে। গানের পর অমিতাভ বাবুর চিঠি 92.7 বিগ FM এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। ভট্টাচার্যের চিঠি ভাটপাড়া থেকে লিখেছেন, পড়ে শোনাই আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ছোটবেলার চড়ক। মাননীয় সৌমিত্রবাবু, আপনার এবারের বিষয় চড়ক দেখার অভিজ্ঞতা, যেটা স্মৃতিকে বলে তুমি দূরে চলে গিয়েছিলে, এবার দূর হতে এসো কাছে। আমরা সবাই ছোটবেলায় চড়ক দেখেছি। আমার বাড়ি থেকে মাইল খানেক দূরে নৈহাটি বুড়ো শিবতলা, এখানে শিব মন্দিরের পাশে চড়কের উৎসব হতো, এখনো হয় এবং বিরাট মেলা বসে। এই চড়কের মেলায় দেখেছি যে সন্ন্যাসীরা আগুনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। মাঠের মধ্যে বিরাট একটা লম্বা কাঠের খুঁটি পোঁতা আছে। সন্ন্যাসীরা ওই লম্বা কাঠের খুঁটির ওপর উঠে গিয়ে ঝাঁপ দিচ্ছে আগুনের মধ্যে। একটা বিশাল মোটা কাঠের খুঁটি, তার উপর বাঁশ বাঁধা থাকে, তার দুপ্রান্তে দড়ি ঝোলে। এক প্রান্তে দড়ির সঙ্গে বড়শি বাঁধা থাকে, সেই বড়শিটা একজন মানুষের পিঠে বিঁধনো থাকে। অপর প্রান্তে দড়ি ধরে আরেকটি মানুষ ঘুরতে থাকে ওজনের সাম্যতা বজায় রাখার জন্য। মাঠের আরেক পাশে একটা বিরাট রামদা, তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে কিছু সন্ন্যাসী। রামদাটা চকচক করছে, ইস্পাতের মতো সাদা। ভোজবাজি জাদুবাজির উপর নির্ভর করে চলেছে। একজনকে দেখেছিলাম নরমুণ্ড কামড়ে কামড়ে খাচ্ছে, কি বিশ্রী ভাবে। সচক্ষে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না। তার চার পায়ে দড়ি বেঁধে রেখেছে, হই হই করে তাড়া করছে, একবার এদিকে তো আর একবার অন্যদিকে। পরে প্রশ্ন করে জেনেছিলাম ওর মধ্যে পিশাচাত্মা প্রবেশ করানো হয়েছে। 10-12 জন ইয়াং ছেলে তার শক্তির সাথে পেরে উঠছিল না। পয়সার জন্য মানুষ কি না করতে পারে। ইনহিউম্যানিটির একটা চরম নিদর্শন। চড়কের মেলায় সবচেয়ে বেশি ভালো লাগে ট্যাবলো বা সাজগোজ। চড়ক মূলত শিব ঠাকুরকে নিয়ে। আমি কৃষ্ণনগরে চড়ক দেখেছি। শিব ঠাকুরকে অসাধারণ সাজে, যেন মনে হয় শিব ঠাকুর সত্যিই মর্তে চলে এসেছেন। বাবা মহাদেবের চরণে সেবা লাগে, জয় মহাদেব বলে ভিক্ষে চাইছে। এটাকেই সমর্থন করা যায়, কারণ এটাতেই শারীরিক কষ্ট নেই বললেই চলে। যাই হোক, চড়কের মেলা এখনো সময় পেলেই দেখি এবং সত্যি খুব ভালো লাগে। ইতি বিনীত অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। হ্যাঁ অমিতাভবাবু, আপনি ঠিকই বলেছেন। চড়কের মেলায় এই যেগুলো দেখানো হয় সেগুলো খুব বীভৎস এবং সেগুলো খুব কষ্টের। কিন্তু একটা কথা আমি আপনাকে বলি, আপনি নিশ্চয়ই জানেন, তবু মনে করিয়ে দিই যে আমাদের নানান ধর্মেই ধর্ম পালনের সঙ্গে না কৃচ্ছ্রতা সাধনের, নিজেকে কষ্ট দেওয়ার একটা সম্পর্ক আছে। এই ধরনের যে লোক সংস্কৃতি বা লোকধর্ম পালন, তার মধ্যে এই ব্যাপারটা খুব বেশি আছে। চড়কের মধ্যে তারই প্রকাশ আমরা দেখতে পাই। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ চিঠি লিখেছেন দেবী মণ্ডল, দক্ষিণ 24 পরগনা, ফলতা, অনন্তরামপুর গ্রাম থেকে। দেবী মণ্ডলের চিঠি, গানের পর। ছোটবেলার চড়কের মেলার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, চিঠি লেখা শুরু করে দিলাম। আমার বাপের বাড়ি কাকদ্বীপে, ওখানে এই চড়কের মেলা সব থেকে বড় মেলা। চৈত্র মাস শেষ হবার 3 দিন আগে থেকে ওখানে শিব ওঠে। শিব ওঠে বলতে প্রত্যেক গ্রামে ঠাকুরের নামে একটা করে পুকুর আছে। মেলা শেষ হয়ে গেলে শিবলিঙ্গটাকে পুনরায় সেই পুকুরে রেখে দেওয়া হয়। আবার আগামী বছরে ওই চৈত্র মাস শেষ হবার 3 দিন আগে সেই শিবলিঙ্গটাকে পুকুর থেকে তুলে
বাঁশের আগর তৈরি করে নারকেল পাতা দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় থান তৈরি করে কলা গাছ কেটে সেই থানের ভেতরে কলা গাছগুলো পুঁতে সেই কলা গাছের ওপর 3টে শিবলিঙ্গের প্রতিস্থাপন করা হয়। এই শিবলিঙ্গের পূজা উপলক্ষে 3 দিন গ্রামে গ্রামে গাজন গান হয়। সে কি আনন্দ! ওই 3 দিন নাওয়া খাওয়া ভুলে গিয়ে আমরা গাজন গান শুনে বেড়াতাম। মা আমাদের বকাবকি করতো, বলতো তোরা কি স্নান খাওয়া করবি না নাকি? তোদের জন্য তো আমি একটুও মেলায় ঘুরতে আসতে পারছি না। তারপর মা বকাবকি করে আমাদের বাড়ি নিয়ে যেত স্নান খাওয়া করার জন্য। চড়ক পুজোর দিন ওই মেলার মাঠের মাঝখানে একটা বড় চড়ক গাছ তোলা হতো। বড়রা ওই চড়ক গাছকে প্রণাম করতে বলতো। আর এটাই ভাবতাম যে আজ চড়ক পুজো, মানে কালকে মেলা শেষ হয়ে যাবে। এটা মনে করে খুব কষ্ট পেতাম যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনগুলোর জন্য। এই বলে আমি আমার চিঠিটা শেষ করলাম। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ইতি দেবী মণ্ডল, অনন্তরামপুর, ফলতা, দক্ষিণ 24 পরগনা। খুব ভালো চিঠি, খুব সুন্দর। এই যে ছোটবেলার দুরন্তপনা, বেরিয়ে পড়া, মেলায় নানান রকমের দুষ্টুমি, এই সবটা নিয়ে আজকের সকালটা খুব ছোটবেলার সকাল হয়ে উঠলো না? তাহলে আর তো সময় নেই, শেষ করি আজকের বৃহস্পতিবারের শরণাগত, ছোটবেলার চড়কের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি